ওয়ার্ডের অন্ধকার কোণটাতে ওটা দাঁড়িয়েছিল, একটা কুচকুচে কালো মানুষের মতো অবয়ব, কিন্তু তার কোনো মুখ নেই। শুধু দুটো চোখের জায়গায় চলছে ঘন রক্তের মতো লাল দুটো বিন্দু। ঘর ভর্তি আইসিইউর মনিটরের বিপ বিপ শব্দের মাঝেই আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম একটা ভারী ভেজা খসখসে নিঃশ্বাসের আওয়াজ, যা সরাসরি আমার কানের ওপর এসে পড়ছিল। আমি নড়তে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না, এমনকি চোখের পাতাও ফেলতে পারছিলাম না। ওটা আস্তে আস্তে আমার বুকের ওপর ঝুঁকে আসছে, আর তার সেই হিমশীতল হাতটা যখন আমার গলায় ঠেকল, আমার মনে হলো রক্ত জমাট বেঁধে এখনই আমি মারা যাব। এই ঘটনা আমার নিজের জীবনের ঘটনা। আমি মোহাম্মদ তানভীর আহমেদ, পেশায় একজন সার্টিফাইড আইসিইউ নার্স। আজ থেকে ঠিক 3 বছর আগে, যখন সাল 2023 অক্টোবর মাসের দিকে আমি সিলেটের মীর বক্সকুলারে একটা নামকরা বেসরকারি হাসপাতালে নাইট ডিউটির দায়িত্বে পালন করি। 4 তলার আইসিইউতে তখন মোট 8টা কেবিন ছিল। তার মধ্যে 18 নম্বর কেবিনটা ছিল একদম কোনার থেকে, বলতে গেলে করিডোরের শেষ মাথায়। হাসপাতালে যোগ দেওয়ার প্রথম সপ্তাহেই আমি খেয়াল করলাম 18 নম্বর কেবিনে কোনো রোগীকে রাখা হয় না, সবটা সময় তালাবদ্ধ থাকে। একদিন আমি কৌতূহল সামলাতে না পেরে প্রবীণ আয়া রহিমা খালাকে জিজ্ঞেস করলাম, খালা, এই কেবিনটা সবসময় দেখি খালি থাকে কেন, সিলিং ফ্যানটা দিয়ে নামাবো। তখন রহিমা খালা এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলছিলেন, বাবা, ওই ঘরের দিকে বেশি নজর দিও না। বছরখানেক আগে একটা অ্যাক্সিডেন্টাল রোগী ওইখানে মারা গেছিল। তল পায়া মরছিল লোকটা। তারপর থেকে ওই রুমে রাখলে মাঝরাতে তার অক্সিজেন মাস্ক কে যেন টেনে খুলে দেয়, আর রোগী স্ট্রোক করে। ফ্যানের সাথে নাকি কি সব ঝুলতে দেখা, অথবা কর্তৃপক্ষ ঝামেলাতে এটাই বন্ধ করে রেখেছে। আমি তো বিজ্ঞানের ছাত্র, এসব তথাকথিত ভূতের গল্পে তখন আমার বিশ্বাস করার প্রশ্নই আসে না। ভেবেছিলাম হাসপাতালের স্টাফদের রটানো কোনো গুজব, কিন্তু আমার এই ভুল ভাঙতে সময় খুব বেশি লাগেনি। সেদিন ছিল 26শে অক্টোবর। তখন ঘড়িতে রাত ঠিক 2:15। পুরো আইসিইউতে এক অদ্ভুত থমথম নীরবতা। অন্য শিফটের নার্স আর ডাক্তাররা ডিউটি রুমে ঘুমাচ্ছিলেন। রাউন্ড দেওয়ার দায়িত্ব ছিল আমার। করিডোর দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ দেখি আমি থমকে দাঁড়ালাম যে 18 নম্বর কেবিনের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল। মনে হচ্ছিল কেউ একজন খুব কষ্ট করে হাঁপাতে হাঁপাতে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, এবং খক খক করে উহু করে একটা গুনগানের আওয়াজ হচ্ছে। তখন আমি ভাবলাম হয়তো কোনো চোর বা হাসপাতালে কেউ ভেতরে ঢুকেছে। পকেট থেকে চাবির গোছা বের করে তালাটা খুললাম। দরজাটা পুশ করতেই এটা তীব্র পচা মাংসের মতো দুর্গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল। পুরো ঘরটা অন্ধকার। এসি বন্ধ থাকার পরেও ঘরের তাপমাত্রা বাইরের চেয়ে অন্তত 10 ডিগ্রি কম মনে হলো। আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছিল। পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে ঘরের ভেতরে আলো ফেললাম। দেখলাম রুমে কেউ নেই। ধুলো জমা আইসিইউ বেডটা খালি পড়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে যে আমি বেরিয়ে যাব, ঠিক তখনই আমার পেছনের খাটটা সজোরে কেঁপে উঠল। স্প্রিংয়ের মটমট শব্দ হলো, যেন ভারী কেউ একজন লাফ দিয়ে খাট থেকে নামলো। আমি ঝট করেই পিছন দিকে তাকালাম। ফ্ল্যাশের আলোয় আমি যা দেখলাম
তা দেখার জন্য আমি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। দেখলাম খাটটা ঠিক পাশে শূন্যে ঝুলন্ত অবস্থায় একটা অবয়ব ছটফট করছে। তার গলায় কোনো দড়ি নেই, কিন্তু সে এমনভাবে হাত পা ছুড়ছে যেন কেউ তাকে অদৃশ্য ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। তার শরীরটা অস্বাভাবিক মানুষের মতো নয়, চামড়াগুলো ঝলসানো, আর চোখ দুটো থেকে টপ টপ করে কালো রঙের মেঝেতে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার মুখ হাঁ করা, আর সেখান থেকে বের হচ্ছে সেই চেনা ভারী ভেজা খসখসে নিঃশ্বাসের আওয়াজ। ভয়ে আমার শির দ্বারা বেরিয়ে একটা শীতল স্রোত নেমে গেল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি এক পাও নড়তে পারছি না, যেন কেউ আমার পা দুটো মেঝেতে পেরেক মেরে আটকে দিয়েছে। হঠাৎ করেই ঘরের কোণে রাখা মনিটরটা, যেটা কোনো বিদ্যুতের লাইনের সাথে সংযুক্ত ছিল না, সেটা নিজে নিজে চালু হয়ে গেল। স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল একটা সরল রেখা, আর তার সাথে কান ফাটানো একটা পিপ পিপ শব্দ। ঠিক সেই মুহূর্তে শূন্যে ঝুলন্ত সে ওই শরীরটা আমার দিকে মুখ ফেরালো। তার সেই লাল চোখের মণি দুটো স্থির হলো আমার ওপরে। পলকের মধ্যেটা ছাদ থেকে নিচে নেমে এলো এবং হামাগুড়ি দিয়ে পশুর মতো গতিতে আমার দিকে এগোতে লাগলো। মেঝের ওপর তার হাড়ের মটমট শব্দ আর সেই পচা গন্ধটা সেকেন্ডের মধ্যে ঘরটা ভরিয়ে দিল। আমি চোখ বন্ধ করে মনে মনে সুরা করতে লাগলাম। যখন ওটা আমার একদম কাছে চলে এলো, তখন চারপাশে তাপমাত্রা এতটাই নেমে গেল যে আমার মুখ দিয়ে কুয়াশার মতো ভাব বের হচ্ছিল। ওটা আমার পায়ের কাছে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ালো। আমার মনে হচ্ছিল আমি কোনো গভীর অন্ধকার কোপে ভেতরে তলিয়ে যাচ্ছি। ওটার কুচকুচে কালো মুখহীন অবয়বের দুটো জল জলে লাল চোখ আমার চোখের ওপর এসে স্থির হলো, আর হিমশীতল মাংসহীন হাড়টা আমার গলার ওপর চেপে বসলো। আমার ফুসফুস থেকে সমস্ত বাতাস বের হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমার চেতনা হারিয়ে যাচ্ছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের যে অনুভূতি হয়, আমার ঠিক পরদিন সকাল 7টায় ডে শিফটের স্টাফরা আমাকে 18 নম্বর কেবিনের মেঝেতে অচেতন অবস্থায় উদ্ধার করে। আমার শরীরের তাপমাত্রা তখন মারাত্মকভাবে নেমে গিয়েছিল এবং আমার গলায় 4টে আঙুলের কালচে ছোপ ছোপ দাগ ছিল, যা দেখতে কোনো মানুষের হাতের ছাপের মতো ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে কার্বন মনোক্সাইড পয়জনিং বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তো জানি সেদিন রাতে সেখানে কি হয়েছিল। আমি সেদিন চাকরিটা ছেড়ে দিই এবং সিলেট থেকে ঢাকায় চলে আসি। আজ প্রায় কয়েক বছর পার হয়ে গেছে। আমি সুস্থ আছি, কিন্তু এখনও প্রতি রাতে ঠিক 2:15 বাজলেই আমার ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, আর আমার বন্ধ দরজার অভ্যাস থেকে আমি স্পষ্ট শুনতে পাই সেই চেনা ভারী ভেজা খসখসে নিঃশ্বাসের আওয়াজ, যেন ওটা আজও আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। তো হয়ে গেছেন আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।